হ্যালো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাস্টার এডু। তো এর আগে অনেক কটা চ্যাপ্টার আমাদের কমপ্লিট অলরেডি হয়ে গেছে। আজকে যে চ্যাপ্টারটা পড়বো সেটা অনেক ছোট একটা চ্যাপ্টার, পরমাণু নিউক্লিয়াস সম্বন্ধে পড়বো আমরা। তো প্রথমে আছে তেজস্ক্রিয়তা, তারপর তেজস্ক্রিয়তা কীরকম ভাবে কেন হয়, কি কি রশ্মি আমাদের বেরোয়, নিউক্লিয়ার ফিশন কি, নিউক্লিয়ার ফিউশন কি, এইগুলো সম্পর্কে আমরা পড়ব। তো আজকের লেকচারটা যেটা থাকবে সেটা খুবই ছোট থাকবে, কারণ এটা শুধুমাত্র তেজস্ক্রিয়তা নিয়েই বলবো এই লেকচারটাতে। তো প্রথমেই আমরা দেখবো যে তেজস্ক্রিয়তা জিনিসটা কি। তো যাই হোক, এখানে বিজ্ঞানীর ছবি দেওয়া আছে যিনি তেজস্ক্রিয়তা প্রথম লক্ষ্য করেন। আর তেজস্ক্রিয়তা কি জিনিসটা বলার আগে একটা গল্প বলি। তো একটা ছেলে আর একটা মেয়ে ডেটে গেছে হয়তো কোনো। তো ছেলেটা দেখা গেল প্রীতম আর প্রিয়া, ঠিক আছে, ঘুরতে গেছে। প্রীতম প্রিয়াকে একটা আংটি গিফট করলো, খুব সুন্দর একটা পাথর দেওয়া আংটি, একদম ডায়মন্ডের মতো, কিন্তু ডায়মন্ড না। আর তারপর তারা নিজেরা অনেক কটা ছবি তুললো, ঠিক আছে। তারপর বাড়ি এসে প্রিয়া কি করলো, সেই ছবিগুলো এবং সেই আংটিটা ড্রয়ারের ভেতর রেখে দিল। বেশ কিছুদিন থাকলো ড্রয়ারের ভেতর। তারপর দিন কত পরে যখন প্রিয়া সেই ড্রয়ারটা খুলে সেই আংটি আর ছবিগুলো বের করে দেখতে যায়, তখন দেখে আংটিটা তো ঠিকই আছে, মানে যেমন আংটি দিচ্ছিল একদম নতুন চকচক করছে, ভালো আংটি। কিন্তু যে ছবিগুলো ওয়াশ করে রেখেছিল, তা সেই ফটোগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। মানে ফটোগুলোতে একটা ছোপ ছোপ দাগ পড়ে গেছে। জামা কাপড়ে যেমন হয়তো কোনো লোহার কোনো জিনিস রেখে দিলে জংয়ের দাগ পড়ে যায়, বা জামা কাপড়ে কিছু পরলে পরে যেমন ছোপ ছোপ দাগ পড়ে, ঠিক সেই রকম ফটোগুলোতে, প্রিন্টেড ফটোগুলোতে ছোপ ছোপ দাগ পড়ে গেছে। এখন কথাটা হচ্ছে, এই ছোপ ছোপ দাগ পড়েছে ফটোতে কেন? আসলে ফটোটা রাখা ছিল একটা আংটির সাথে, আর এই আংটিটাতেই হয়েছে আসল খেলা। তো এই যে গল্পটা বললাম, যে কিভাবে এরকম একটা ফটোটা এরকম নষ্ট হয়ে গেল, এই গল্পের মধ্যে তেজস্ক্রিয়তা সম্পর্কে লুকানো আছে। আসলে যে আংটিটা প্রীতম প্রিয়াকে দিয়েছিল, সেই আংটিটাতে যে পাথরটা ছিল, সেই পাথরটা নর্মাল কোনো পাথর না, সোনা রূপো বা হিরে এরকম কোনো পাথর না। সেটা ছিল একটা তেজস্ক্রিয় পদার্থ, যেমন ইউরেনিয়াম বলতে পারো বা এরকম কিছু। হ্যাঁ, এবার তেজস্ক্রিয় পদার্থ কি সেটা নেক্সট স্লাইডে পড়বো, যে তেজস্ক্রিয় পদার্থ কেমন জিনিসটা বা কেন, মানে কি জিনিস তেজস্ক্রিয়তা, কি জিনিস। কিন্তু ব্যাপারটা হচ্ছে, সেটা একটা তেজস্ক্রিয় পদার্থ ছিল, এবং তেজস্ক্রিয় পদার্থটা যখন রাখা আছে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু সেই পদার্থটা দিয়ে রশ্মি বের হচ্ছে। রশ্মি অর্থাৎ আলো বলতে পারো। হ্যাঁ, মানে আমাদের ঘরে যেমন লাইট জ্বলে ওরকমই, বা লেজার লাইট যেমন হয় ওরকম কিছু একটা লাইট বের হচ্ছে, যেটা আমরা হয়তো খালি চোখে দেখতে পাচ্ছি না। এই লাইটটা বের হয়ে একসাথে, যেহেতু ফটোটা রাখা ছিল প্রিন্টেড ফটো, তো ফটোতে সেই লাইটটা গিয়ে আটকে সেই ফটোটাকে নষ্ট করছে। এই হলো গল্প। তো এখান থেকে বোঝা গেল যে না, তেজস্ক্রিয় পদার্থ থেকে তেজস্ক্রিয়তা বের হয়, আর এটা কি করে, এবং ফটো যে প্রিন্টেড ফটো এগুলোকে নষ্ট করতে পারে, বা আরো অনেক কিছু এফেক্ট ফেলে। সেটা মানুষের ত্বককেও নষ্ট করতে পারে, ক্যান্সার হতে পারে। তো এই জিনিসগুলো দেখবো। তা এই যে আমি বললাম যে ফটো যে নষ্ট হওয়ার যে গল্পটা, এটা অনেকটা সিমিলার ঘটেছিল হেনরি বেকারেলের সাথে। এই যে হেনরি বেকারেলের ছবি, বুকটা বেশ দারুণ বাই দ্য ওয়ে। তো মানে একদম সেম ঘটনা ঘটেনি। ইনি আরো হচ্ছে ড্রয়ারে প্রথমে একটা পাথর খুঁজে পেয়েছিল, সেটা তার ড্রয়ারে রেখে দিয়েছিল। আর ড্রয়ারের মধ্যে ছিল এরকম কি বলে এগুলোকে, রোল ক্যামেরার যে রিল, অ্যাকচুয়ালি রোল না, রিল। মানে আগেকার দিনে যে ক্যামেরা, এখন তো সব ডিজিটাল, পেন ড্রাইভে বা চিপে লোড হয়, মেমোরিতে লোড হয়, কিন্তু আগেকার দিনে যখন ক্যামেরাগুলো ছিল সেগুলোতে রিল পাওয়া যেত, এরকম পেঁচানো থাকতো ছোট ছোট রিল, এরকম ভর্তি হতো ক্যামেরায়, দিয়ে ক্যামেরাতে ছবি তুলতে হতো। সেই রিলটা আবার ক্যামেরার থেকে বার করে নিয়ে গিয়ে কোনো দোকানে দিলে তারা ফটো বার করে দিত। তো যাই হোক, তার ড্রয়ারে এরকম একটা ফটো রিল ছিল। এই ফটো রিলে যদি একটু আমরা জুম করি, এই যে এখানে একটা, এই যে ফটো, এখানে একটা ফটো, এরকম করে পরপর ফটো ছিল ফটো রিলটাতে। কিন্তু হেনরি বেকারেল যখন পাথরটা পেয়েছিল, পাথরটা তার ড্রয়ারে রেখেছে, ড্রয়ারে এই ফটো রিলগুলো এরকম ছিল। তারপরে কিছুদিন পর যখন সে ড্রয়ারটা খোলে, দেখে যে পাথরটা তো একদম ঠিকঠাক আছে যেমন ছিল, কিন্তু এই যে ফটো রিলটা যেটা এরকম ছিল সেটা এরকম হয়ে গেছে, মানে সাদা হয়ে গেছে একদম। ফটোগুলো উঠাও, মানে একদম ম্যাজিক, যে আমি ছবি তুলেছি, ছবি তুলে ছবিটা কোনো কারণে প্রিন্ট করতে পারি, রিলটা আমি ড্রয়ারের ভেতর রেখেছি, কিন্তু অটোমেটিক রিল থেকে সব ফটো ডিলিট হয়ে গেল।
মানে একটা খুব আনন্যাচারাল ব্যাপার তখন হেনরি বেকারেল কিন্তু লক্ষ্য করেছিল। এবার তখন হেনরি বেকারেল যে গবেষণা করতে শুরু করলো যেটা কেন হলো, কি কারণে বা এটা কিভাবে হলো, তখনই আসছে আমাদের তেজস্ক্রিয়তার কনসেপ্ট। তো তেজস্ক্রিয়তা সম্বন্ধে যদি আমরা পড়ি, প্রথমে একটা কথা বলে দিই যে তেজস্ক্রিয়তা জিনিসটা হয় পরমাণুর নিউক্লিয়াসে, ঠিক আছে? পুরোটাই হয় পরমাণুর নিউক্লিয়াসের ভেতরকার ব্যাপার। এবার আগে যদি মানে ভিডিও দেখে থাকো, আগে আমরা যে চ্যাপ্টারগুলোতে পড়েছি সেই চ্যাপ্টারগুলোতে আমরা পরমাণু সম্বন্ধে কিন্তু অলরেডি পড়েছি। পরমাণুর নিউক্লিয়াস কাকে বলে, কক্ষপথ কাকে বলে, কক্ষপথে ইলেকট্রনগুলো কিভাবে থাকে, এবং নিউক্লিয়াসে নিউট্রন এবং প্রোটন থাকে। নিউক্লিয়াস কি কি থাকে? নিউট্রন এবং প্রোটন। প্রোটনের চার্জ পজিটিভ আর নিউট্রন হচ্ছে যে কোনো চার্জ হয় না। তো যাই হোক, একটা ট্রাক দেখো, ট্রাকের ছবি আছে, ট্রাকটা বুঝতে পারছো একদম মানে রাস্তা দিয়ে যেতে পারছে না স্টেবল হয়ে, একবার ডান দিক একবার বাঁ দিক, একবার ডান দিক একবার বাঁ দিক হচ্ছে, এর কোনো ব্যালেন্স নেই, নিজস্ব কোনো ব্যালেন্স পাচ্ছে না। কেন? আমার কথা হচ্ছে আগে তোমরা বলো যে কেন ট্রাকটা ব্যালেন্স পাচ্ছে না। আসলে দেখো ট্রাকটার চারপাশে কতগুলো বস্তা নিয়েছে, মানে একটা ওভারলোড গাড়ি। ওভারলোড কাকে বলে? মানে তার যে ক্যাপাসিটি, এই ট্রাকটাতে যতগুলো বস্তা ধরবে তার যে ক্যাপাসিটি তার থেকে বেশি পরিমাণে সে বস্তা নিয়েছে, যার কারণে এই ট্রাকটা নড়তে পারছে না, একবার ডান দিক বাদিক হেলে দুলে কোনো রকমের রাস্তাতেই যাচ্ছে, যেতে পারছে না। এইবার আমাকে বলো এই ট্রাকটার সাথে কি করা যায় যাতে ট্রাকটা ঠিকঠাকভাবে রাস্তা দিয়ে যেতে পারে? তোমরা বলবে যে তাহলে এবার এক কাজ করা যাক, ট্রাকটা থেকে দুটো তিনটে বস্তা বরঞ্চ ফেলে দিই আমরা রাস্তায়, তাহলে এবারে কি হবে? ট্রাকটা একটু হালকা হয়ে যাবে, হালকা হয়ে গেলে সে ঠিকঠাকভাবে যেতে পারবে রাস্তা দিয়ে। এক্স্যাক্টলি কারেক্ট বলছি না? তো সেম কেস হয় পরমাণুর ক্ষেত্রে। পরমাণু নিউক্লিয়াসের ভেতরে কি কি থাকে? নিউট্রন এবং প্রোটন। এবার একটা নিউক্লিয়াসে একটা তো নির্দিষ্ট জায়গা আছে বা একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে যে আমি 5টা নিউট্রন রাখতে পারবো, 5টা প্রোটন রাখতে পারবো, কি আমি 3টে প্রোটন 3টে নিউট্রন রাখতে পারবো। এরকম একটা ক্যাপাসিটি আছে যে আমি কতগুলো প্রোটন নিউট্রন আমার মধ্যে, আমি নিউক্লিয়াস আমার মধ্যে আমি রাখতে পারবো। এই ক্যাপাসিটির থেকে যখন বেশি হয়ে যায়, দেখা গেল একদম ওভারলোড হয়ে গেছে নিউক্লিয়াস, হ্যাঁ, এত পরিমাণে নিউট্রন প্রোটন, এত পরিমাণে নিউট্রন প্রোটন একদম দলা পাকিয়ে আছে, তখন দেখা যায় এই অসুবিধা। তখন সে আর ব্যালেন্স রাখতে পারে না, তখন সে ছটপট ছটপট করে, নিউক্লিয়াসটা আর পাচ্ছে না। তার ভেতরে দৌড়বে হয়তো অল্প করে নিউট্রন প্রোটন, কিন্তু সে এত পরিমাণে নিউট্রন প্রোটন নিয়ে নিয়েছে নিজের মধ্যে, সে আর ঠিকঠাক রাখতে পারছে না নিজেকে, তখন সে ছটফট করছে। তখন নিউক্লিয়াস প্রোটনের যখন এত নিউট্রন প্রোটন নিয়ে নিয়েছে নিউক্লিয়াসটি, যখন তখন কি করে? একটা দুটো নিউট্রন বা প্রোটন ফেলে দেয় রাস্তা থেকে। আমরা যখন রাস্তার ভেতর যেমন বস্তাগুলো ফেলে দিচ্ছিলাম, ট্রাকটাকে সোজা দাঁড় করাতে পারছি না বলে বস্তাগুলো একটা দুটো বস্তা ফেলে দিলাম, ঠিক সেম কেস নিউক্লিয়াসও করে, যে আমি নড়তে পারছি না, আমার দরকার নেই, আমি কটা জিনিস ফেলে দিই, কটা নিউট্রন বা প্রোটন রাস্তায় ফেলে দেয়। এই যে নিউট্রন আর প্রোটন রাস্তায় ফেলে দিল নিউক্লিয়াসটাই, যে এটা ধরো নিউক্লিয়াস দিয়ে দুটো দুটো নিউট্রন প্রোটন রাস্তা দিয়ে ফেলে দিল, তখন কি হবে? আগে ছিল আনস্টেবল, এখন কি হলো না, রিলিফ পেলাম, স্টেবল আছি। এই স্টেবল হওয়ার জন্য যে নিউট্রন প্রোটন ফেলে দিলে তখন একটা রশ্মি বের হয়, একটা তরঙ্গ বের হয়, তখন সেই এক প্রকার ইনভিজিবল লাইট বের হয়, বা এমন কিছু একটা শক্তি বা পাওয়ার বা এনার্জি বের হয়, যেটা এই ফটো ফ্রেম, ফটোর যে রিল বা ফটো যে প্রিন্টেড কপি, এগুলোকে নষ্ট করে, বা এই আমাদের চামড়া নষ্ট করে, হ্যাঁ, ক্যান্সার হতে পারে। এই যে যে মেন কথা তেজস্ক্রিয়তার রশ্মি যেটাকে বলছি, তেজস্ক্রিয়তা তখন বের হয়। কখন বের হয়? যখন এই আনস্টেবল থেকে স্টেবল হওয়ার জন্য কটা নিউট্রন প্রোটন বার করে, তখন। এই হলো মেন কথা। এবার এই যে গাড়ি ওভারলোডিং, নিউক্লিয়াস সমস্ত ঘটনা বললাম, এবার লেখাটা পড়া যায় যে কি বলছে। যেসব মৌলের নিউক্লিয়াসে নিউট্রন ও প্রোটন সংখ্যার অনুপাত 1.5 এর বেশি, মানে মেন কথা ওই যে বললাম যে নিউক্লিয়াসে বেশি সংখ্যক নিউট্রন বা প্রোটন চলে আসলে, হ্যাঁ, নিউট্রন বা প্রোটনের যে নিউট্রন এবং প্রোটনের যে অনুপাতটা সেটা 1.5 এর বেশি হয়। অর্থাৎ দেখা গেল প্রোটন আছে হয়তো 10টা, তখন নিউট্রন হতে হবে 15টা, এরকম একটা, মানে অত্যাধিক পরিমাণে নিউট্রনটা কিন্তু প্রোটনের থেকে বেশি, এরকম একটা কিছু হলে পারে, তখন নিউক্লিয়াসগুলি অস্থায়ী হয়, আনস্টেবল। বললাম না, আনস্টেবল হচ্ছে ডান দিক বাদিক ডান দিক বাদিক বেঁকে যাচ্ছে, ট্রাকটা ঠিকঠাক করে রাস্তা দিয়ে যেতে পারছে না, তখন এই অস্থায়ী হয়, তখন স্বতঃস্ফূর্তভাবে বিকিরণ ঘটিয়ে স্থায়ী হতে চেষ্টা করে। তখন দেখছে যে ট্রাকটা আমি যেতে পারছি না, তাহলে কি করতে হবে? আমাকে স্থায়ী হতে হবে, স্টেবল হতে হবে। তাই কি করবে? স্বতঃস্ফূর্তভাবে বিকিরণ করবে। বিকিরণ করবে মানে বস্তাগুলো ফেলে দেবে, কটা নিউট্রন প্রোটন নিউক্লিয়াস থেকে বার করে দেবে, দিয়ে স্থায়ী হতে চেষ্টা করে। এই ঘটনায়
দিয়ে তেজস্ক্রিয়তা বাড়ায়, বা এটাই হলো তেজস্ক্রিয়তার কারণ। আর এখানে একটা পয়েন্ট দেওয়া আছে দেখো, পারমাণবিক গুরুত্ব। পারমাণবিক গুরুত্ব মানে কি? পারমাণবিক ভর, অর্থাৎ ওই যে এরকম একটা মৌল থাকে, তার ওপরে যেটা লেখা থাকে, হ্যাঁ ওপরে যে নিউট্রন এবং প্রোটন সংখ্যার যোগফল, পারমাণবিক ভর, ওজন যেটা লেখা থাকে এরকম পিরিয়ডিক টেবিলে দেখতে পাবো, মৌলের ওপরে লেখা আছে। তো পারমাণবিক গুরুত্ব 206 এর বেশি হলে, এবং পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা মানে কি? প্রোটন সংখ্যা। পারমাণবিক সংখ্যা মানে ধরো এখানে যদি লেখা থাকে হাইড্রোজেন, এইখানটা এই নিচে দিক করে দেখবা লেখা থাকবে পারমাণবিক সংখ্যা, সেটা হচ্ছে প্রোটন সংখ্যা। তো প্রোটন সংখ্যা 82 বেশি হলে, 82 এর বেশি হলে তেজস্ক্রিয়তা প্রদর্শন করে। মানে একটা ইন জেনারেল কেস, দেখো সবাই তো আর তেজস্ক্রিয়তা প্রদর্শন করবে না। ধরো পিরিয়ডিক টেবিলে আমরা দেখেছি অনেকগুলো মৌল আছে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, এরা সবাই কি তেজস্ক্রিয়তা প্রদর্শন করে? নিশ্চয়ই না। একটা নির্দিষ্ট একটা ব্যাপার আছে যে না, এরকম এর পর থেকে, এই সংখ্যার পর থেকে যে মৌলগুলো আছে তাদের নিউক্লিয়াসে নিউট্রন প্রোটন সংখ্যা বেড়ে যায়, তাই তারা তেজস্ক্রিয়তা প্রদর্শন করে। তো ইন জেনারেল কারা প্রদর্শন করে? যাদের পারমাণবিক নাম্বার, হ্যাঁ অ্যাটমিক নাম্বার, পারমাণবিক সংখ্যা 82 এর বেশি হয় তারা। তো ইন জেনারেল একটা কেস এখানে বলছে। আর এখানে দুটো শর্ট প্রশ্ন দেওয়া আছে, মানে প্রশ্ন বলতে ওয়ান লাইনার দেওয়া আছে। ক্রিপ্টন আর জেনন হলো তেজস্ক্রিয় গ্যাস। ক্রিপ্টন আর জেনন যদি দেখো 8 নম্বর তোমার শ্রেণীতে তুমি দেখতে পাবে, এরকম লম্বালম্বি আছে। 8 নম্বর মানে আর কি লাস্টের যে শ্রেণীটা বলতে চাইছি আমি, 8 নম্বর এই লাস্টের শ্রেণীতে এরকম লম্বায় আছে, দেখবা যে গ্যাসগুলো, সেখানে আছে ক্রিপ্টন আর জেনন, এরা হলো তেজস্ক্রিয়তা গ্যাস। আর ফসফরাসের আইসোটোপ, হ্যাঁ 15 P30, 15টা এটা তলায় যাবে, মানে 15 নম্বর আছে ফসফরাস, তার যখন পারমাণবিক গুরুত্ব 30 হয়। বুঝা গেল? একটি কৃত্রিম তেজস্ক্রিয় মৌল। তাহলে প্রশ্নে পরীক্ষায় আসতে পারে যে তেজস্ক্রিয় গ্যাস কোনটা, অপশন দিতে পারে বা প্রশ্ন আসতে পারে, তখন লিখবা ক্রিপ্টন আর জেনন। আর যদি বলে যে কৃত্রিম তেজস্ক্রিয় মৌল কোনটা, তখন হবে ফসফরাসের আইসোটোপ এইটা। ঠিক আছে, আইসোটোপ। আর তাছাড়া আমি আইসোটোপ, আইসোবার, আইসোটোন এইগুলো নিয়ে ভাবছি কিছু শর্টস ভিডিও বানাবো। টাইম হচ্ছে না, টাইম হলে আমি বানিয়ে দেবো। তেজস্ক্রিয়তা কটা বৈশিষ্ট্য আছে, তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্যগুলো বলে দিই যে তেজস্ক্রিয়তা কখন হয়, কিভাবে হয়, কি বৃত্তান্ত। প্রথম বৈশিষ্ট্য বলছে তেজস্ক্রিয় একটি নিউক্লিয় ঘটনা। দেখ একদম লেকচারে ফার্স্ট টাইম বলে দিচ্ছি, তেজস্ক্রিয়তা যে জিনিসটা হয়, যে ব্যাপারটা হয়, এটা কিন্তু পরমাণুর নিউক্লিয়াসের ভেতরে হয়, বাইরে হয় না। তো এটাই বলছি যে এটা একটা নিউক্লিয় ঘটনা। এর সঙ্গে পরমাণুর মধ্যস্থ নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনের কোনো সম্পর্ক নেই। মানে এটাই তো বললাম, আর মানে আর কি বলবো। আর 2 নম্বর বলছে বাহ্যিক চাপ, উষ্ণতা, হ্যাঁ ম্যাগনেটিক এফেক্ট কোনো কিছুতে এফেক্ট ফেলে না। এবার দেখো পরমাণুর ভেতরে যে নিউক্লিয়াসটা আছে, ওটা নিজের একটা দুনিয়ায় আছে। মানে এত ছোট, এত একটা বদ্ধ জিনিস নিউক্লিয়াসটা, যে বাইরের কোনো কিছুতে নিউক্লিয়াসের কোনো এফেক্টই পড়ে না। ঠিক আছে, মানে তুমি যা বলো, চাপ বাড়াও, তাপমাত্রা বাড়াও, আগুন জ্বালিয়ে দাও, যাই করে দাও, নিউক্লিয়াসের কোনো এফেক্ট পড়ছে না। নিউক্লিয়াস নিজের দুনিয়ায় নিজে ভালো আছে, ওর ভেতরে কাজকর্ম ওরকম চলছে। আর 3 নম্বর বলছে যে যেসব মৌলের পারমাণবিক গুরুত্ব, একদম আগের যে স্লাইডে বললাম যে 206 এর পারমাণবিক গুরুত্ব আর পারমাণবিক সংখ্যা 82 এর বেশি হলে পরে তারা কিন্তু তেজস্ক্রিয়তা প্রদর্শন করে। আর হচ্ছে যে তেজস্ক্রিয়তা হলো একটি নিউক্লিয়াসের ভাঙন বা বিঘটন। এর ফলে মৌল সম্পূর্ণ ভিন্ন রাসায়নিক এবং গুরুত্ব ধর্মবিশিষ্ট নতুন মৌলে পরিণত হয়। এই যে লাইনটা লেখা আছে 4 নম্বরে, 5 নম্বরে, এটা আমরা পরের দিন তারপরের দিন পড়বো যে তেজস্ক্রিয়তা কেমন, মানে কিভাবে হয়, কিভাবে বের হয়। অ্যাকচুয়ালি দেখো নিউক্লিয়াসটা কি হচ্ছে, নিউক্লিয়াস থেকে নিউট্রন আর প্রোটন বেরিয়ে যাচ্ছে। আমরা বললাম একটা বেলুন আছে, বেলুন থেকে হাওয়া বেরিয়ে যাচ্ছে, সেটা কিভাবে বেরোবে? নিশ্চয়ই বেলুনটা লিক আছে, গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বেরিয়ে যাচ্ছে, নিশ্চয়ই সিলিন্ডারটা লিক আছে, তার জন্য তো বেরোচ্ছে, এমনি বেরোবে না। তেমন ঠিক নিউক্লিয়াস থেকে নিউট্রন প্রোটন বেরিয়ে যাচ্ছে, মানে নিউক্লিয়াসটা নিশ্চয়ই ভেঙে গেছে, ফটাস করে নিউক্লিয়াসটা ভেঙে গেছে, না হলে তো এমনি বেরোবে না, কারণ ওটা একটা বদ্ধ জায়গার মধ্যে আছে, একদম পুরো সিল প্যাক আছে, বেরোচ্ছে মানে কি সিলটা ভেঙে গেছে, ওটা কিন্তু ভেঙে গেছে। এটাই বলছে যে যখন তেজস্ক্রিয়তা হবে, তেজস্ক্রিয়তা প্রদর্শন করবে, তখন নিউট্রন প্রোটন বেরিয়ে গেছে, তার জন্য কি, অর্থাৎ নিউক্লিয়াসটা নিশ্চয়ই বিঘটন হয়েছে বা ভেঙে গেছে। আর এর ফলে এটি মৌলে সম্পূর্ণ ভিন্ন রাসায়নিক ও ধর্মবিশিষ্ট নতুন মৌলে পরিণত হয়। আর এই যে ভেঙে গেছে, ধরো আমি যদি তোমাকে বলি যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত, মানে কটা প্রোটন আছে,
তুমি বললো স্যার একটা। আচ্ছা, আমি বললাম লিথিয়ামের কটা প্রোটন আছে, পারমাণবিক সংখ্যা কত? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, 3। অর্থাৎ লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3টে, লিথিয়ামের 3টে প্রোটন আছে। এইবার দেখা গেল লিথিয়ামকে আমরা ভাঙলাম, ইমাজিন চাকু দিয়ে কাটলাম, চাকু দিয়ে লিথিয়ামের নিউক্লিয়াসটা এমনভাবে কাটলাম বা এমনভাবে ভাঙলাম যে নিউক্লিয়াসের ভেতর থেকে, লিথিয়ামের নিউক্লিয়াসের ভেতর থেকে একটা নিউট্রন, ওকে, একটা নিউট্রন বেরিয়ে গেল। ছিল 3টে প্রোটন, 3টে প্রোটন ছিল, ঠিক আছে লিথিয়ামের। এবার লিথিয়ামের নিউক্লিয়াসকে চাকু দিয়ে কাটলাম, যার জন্য একটা প্রোটন কি করলো, বেরিয়ে গেল, ঠিক আছে, এই যে এরকম হয়ে গেল। দুটো, একটা জায়গায় থাকলো দুটো নিউট্রন, দুটো প্রোটন, একটা জায়গায় থাকলো একটা প্রোটন। তাহলে কি হচ্ছে, এবার বলো 2 প্রোটন সংখ্যা কার? হাইড্রোজেন, হিলিয়াম। 2 প্রোটন সংখ্যা হচ্ছে হিলিয়ামের। আচ্ছা, আর 1 প্রোটন সংখ্যা কার? হাইড্রোজেন। তার মানে হাইড্রোজেনের। তার মানে আগে কি ছিল, লিথিয়াম ছিল, লিথিয়াম ছিল তো। এখন আমরা যেই নিউক্লিয়াসটাকে ভেঙে দিলাম, তখন নিউক্লিয়াসটাকে যেই ভেঙে দিলাম তখন হয়ে গেল 2, 2 মানে হিলিয়াম, আর যে একটা ভাঙলাম সেটা আলাদা হয়ে গেল, তার মানে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল হাইড্রোজেন। তাহলে কিভাবে লিথিয়ামকে ভেঙে হাইড্রোজেন আর হিলিয়াম হলো বুঝাতে পারলাম। এটা একটা মানে ইমাজিনেশন বললাম আর কি। এইভাবেই কাজটা হয়, কিভাবে হয় সেটা পরের দিন দেখবো, কিন্তু এইভাবেই হয় ভাঙনটা। তো এইভাবে যেহেতু ভাঙনটা হচ্ছে, এর ফলে কি দেখা যাচ্ছে, প্রথমে ছিল লিথিয়াম, পরে কিন্তু লিথিয়ামের আর কোনো অস্তিত্ব নেই, পরে হয়ে গেল হাইড্রোজেন, হিলিয়াম। অর্থাৎ পুরোপুরি নতুন ধর্মবিশিষ্ট, পুরো নতুন ভৌত রাসায়নিক ধর্মবিশিষ্ট একটা নতুন মৌল হলো। লিথিয়ামের কোনো অস্তিত্ব নেই, নতুন একটা মৌল হলো, এটাই বলছে। আর 4 নম্বর পয়েন্টটা স্কিপ করে গেছিলাম। তেজস্ক্রিয় বিকিরণে 3 ধরনের রশ্মি থাকে, আলফা, বিটা, গামা। নেক্সট লেকচার আমাদের এটা নেই যে 3 ধরনের রশ্মি থাকে কি কি এবং কি করে তারা বিকিরণ হয়, এদের বৈশিষ্ট্য কি, আলফা, বিটা, গামা। নেক্সট লেকচার যেটা হবে এটাতে আমি বলে দেবো। আর 6 নম্বরটা বলছে যে সক্রিয়তা কাকে বলে। এতক্ষণ আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা, আর এরপর এটা হলো সক্রিয়তা, যে সক্রিয়তা কাকে বলে। দেখো, সক্রিয়তা মানে তুমি কি বুঝবা, তুমি কতটা একটা কাজ করতে সক্ষম বা সক্রিয়। ঠিক দেখো, আমি বলছি একটা নিউক্লিয়াস ভেঙে নিউট্রন প্রোটন বেরিয়ে যাচ্ছে, ছিটকে বেরিয়ে যাচ্ছে। একটা গাড়ি যাচ্ছে, গাড়ির থেকে গাড়ির ওজন বেশি হয়ে গেছে, গাড়ি সামলাতে পারছে না নিজেকে, তাই বস্তাগুলো ফেলে দিচ্ছে। এবার কিভাবে ফেলছে বা কিভাবে সেটা ভাঙছে, নিউক্লিয়াসটা ভাঙছে, নিউট্রন প্রোটন কিভাবে বেরোচ্ছে, কতগুলো সংখ্যায় কতগুলো সময়ে বেরোচ্ছে, সেই জিনিসটা নিয়ে আলোচনা করলে সেটা হবে সক্রিয়তা। বলছে যে প্রতি সেকেন্ডে যতগুলি নিউক্লিয়ন বেরোবে, তাই তো, এই যে যতগুলি বিঘটন হয়, মানে যতবার ভাঙে নিউক্লিয়াসটা কতবার ভাঙবে, সেটা হচ্ছে যে সক্রিয়তা। মানে ধরো একটা বন্দুকের ছবি দিয়েছি আমি এটা বোঝানোর জন্য। একটা বন্দুক খেলা হচ্ছে, বা এই কি বেশ বলে ফ্রি ফায়ার আর কি, পাবজিতে খেলায় বন্দুক বের করে হচ্ছে মারে। এবার বিভিন্ন রকমের বন্দুক থেকে, একটা আছে এরকম ছোট বন্দুক পিস্তল, একটা একটা করে গুলি বেরোয়, একটা AK-47 সেই ডিটিক ডিটিক করা যায়, আর সমানে গুলি বেরোয়। এবার দেখা গেল এই বন্দুকটা 1 সেকেন্ডে একটা গুলি বার করতে পারছে, বা 1 সেকেন্ডে একটাই গুলি বেরোচ্ছে, হ্যাঁ, বা একবারই হচ্ছে যে ট্রিগার হচ্ছে, মেন কথা 1 সেকেন্ডে একবার ট্রিগার হচ্ছে এই বন্দুকটা। আর যদি আমরা বড় AK-47 নিই, তাহলে একবার একটা সেকেন্ডের মধ্যে 3-4টে রাউন্ড ফায়ার হয়ে যাচ্ছে, 1 সেকেন্ডের মধ্যে 3-4টে রাউন্ড ফায়ার হচ্ছে। এবার ব্যাপারটা হলো যে কার সক্রিয়তা বেশি, এই বন্দুকটার নাকি AK-47 যেটা থাকে তার। তুমি বলবে স্যার AK-47 এর সক্রিয়তা বেশি কেন, সে 1 সেকেন্ডে বেশি ফায়ারিং করছে বা বেশি বার গুলি করছে। সেম কেস পরমাণুর ক্ষেত্রে, একদম এই AK-47 দিয়েই মনে রাখো যে 1 সেকেন্ডে কোনো মৌলের নিউক্লিয়াস যতবার বিঘটন হয়, দেখা গেল কোনো মৌলের নিউক্লিয়াস কি হচ্ছে, একদম একটা পিস্তলের মধ্যে কাট করে একবার বিঘটন হচ্ছে, আর কোনো মৌলের নিউক্লিয়াস দেখা গেল যে একদম AK-47 ঘ্যাট ঘ্যাট করে বিঘটন হচ্ছে। তাহলে ঘ্যাট ঘ্যাট করে বিঘটনটা বেশি সক্রিয়, না একবার দৃষ্টি আও করে হচ্ছে যে তোমার বিঘটনটা বেশি সক্রিয়, এইভাবে মনে রাখা যায়। তো মেন কথা ওটাই, দেখো লেখা আছে কোনো তেজস্ক্রিয় পদার্থের প্রতি সেকেন্ডে যতগুলি নিউক্লিয়াসের বিঘটন হয় তাকে ওই পদার্থের সক্রিয়তা বলে। ব্যাস, এই তো ব্যাপার, এছাড়া কিছু ছিল না। তো আমরা বললাম যে তেজস্ক্রিয় ঘটনাটা কি করে আবিষ্কার হয়। আচ্ছা, তেজস্ক্রিয় কেন হয়, তেজস্ক্রিয় কাদের মধ্যে দেখা যায়, তেজস্ক্রিয়তা কোন কোন মৌলের মধ্যে দেখা যায়, এবং কিছু বৈশিষ্ট্য বললাম তেজস্ক্রিয়তা, আর তার সাথে আজকে বললাম সক্রিয়তা। এর পরের লেকচারটা থাকবে আলফা, বিটা, গামা রশ্মি নিয়ে, মানে তেজস্ক্রিয়তে যে বেরোয়, আমি বললাম একটা লাইট বের হয় ধরো, বা একটা লেজার লাইট বের হয় যেটা আমাদের ত্বককে ক্ষতি করে, বা তুমি বলতে পারো যে ফটো প্রিন্টেড আছে সেগুলোকে ক্ষতি করে।
তা এই যে রশ্মি, এটা তো এক রকমের রশ্মি বেরোয় না, কি কি রকমের রশ্মি বেরোয় এবং এটা কি করে এফেক্ট ফেলে এটা আমরা নেক্সট লেকচারে পড়ব। তবে তার আগে একটা জিনিস যেটা বলার, ক্ষতি এই যে আলফা বিটা গামা 3 রকমের হয়। ওকে, হ্যাঁ, পরের দিন এগুলোই পড়বো। একটা ছিল যে মেডিকেলে কি কি ইউজ করা হয়, ঠিক আছে। আজকে তাহলে এই পর্যন্ত থাক। যে আর হ্যাঁ, 120 এটা একটা সক্রিয়তা একক, মানে 120-তে কত বেকারেল হচ্ছে তেজস্ক্রিয়তা বের হয়। 120 সমান 3.7 × 10⁻10 বেকারেল। এটা একটা মুখস্থ করা শর্ট লাইন প্রশ্ন। সক্রিয়তার এসআই একক হচ্ছে বেকারেল, ঠিক আছে। আর তেজস্ক্রিয় পদার্থে প্রতি সেকেন্ডে একটি নিউক্লিয়াসের বিঘটন হলে সক্রিয়তা হয় 1 বেকারেল। আর আরেকটি একক হলো 20। 120 মানে মেন কথা, আমরা যদি হাইট মাপি, হাইট কত রকম ভাবে মাপা যায়। একটা আছে সেন্টিমিটার দিয়ে, আমার হাইট 170 সেন্টিমিটার। আচ্ছা, একটা যে ফুট দিয়ে, আমার হাইট 5 ফুট কি 6 ফুট, 6 ফুট 3 ইঞ্চি কি 5 ফুট 7 ইঞ্চি, এরকম একটা কিছু। তাহলে ফুট দিয়েও আমি হাইট মাপতে পারছি, আবার কিন্তু আমি সেন্টিমিটার দিয়েও হাইট মাপতে পারছি তো। তো এরকমই সক্রিয়তাকে মাপার দুটো একক আছে, একটা হলো 20, একটা হলো 20, নট 20 ইটস সিআই সম্ভবত, হ্যাঁ সিআই। একটা হচ্ছে 20 সিআই দিয়ে লেখা হয়, আর একটা হচ্ছে বেকারেল, মানে হেনরি বেকারেলের নামে হয়তো হয়েছে, একটা হচ্ছে বেকারেল বিকিউ। তো ওটাই বলছে যে এখন যদি বলি যে 1 সেন্টিমিটার আর 1 ফুটের মধ্যে যে সম্পর্ক সেটা বলো, ঠিক এরকমই 120 আর বেকারেলের মধ্যে যে সম্পর্কটা সেটা বলেছে, যে 120 সমান 3.7 × 10 বেকারেল। এই কয়েকটা শর্ট প্রশ্ন ছিল, বলে দিয়েছি। তো আজকে এই পর্যন্তই থাক। গুড বাই।